বহুব্রীহি হুমায়ূন আহমেদ। উঁচু দেয়ালে ঘেরা পুরনো ধরনের বিশাল দোতলা বাড়ি। বাড়ির সামনে এবং পেছনে গাছগাছালিতে জঙ্গলের মতো হয়ে আছে। কিছু কিছু গাছের গুড়ি কালো সিমেন্টে বাঁধানো। বাড়ির নাম নিরিবিলি। শ্বেতপাথরের গেটের উপর নাম লেখা অবশ্যই র এর ফোঁটায় মুছে গেছে। পাড়ার কোনো দুষ্টু ছেলে হারিয়ে যাওয়া ফোঁটাটা বসিয়ে দিয়েছে ব এর উপর। এখন বাড়ির নাম নিরিবিলি। সাধারণত যেসব বাড়ির নাম নিরিবিলি হয় সেসব বাড়িতে সারাক্ষণই হইচই হতে থাকে। এই মুহূর্তে এই বাড়ির অবশ্যই কোনো হইচই হচ্ছে না। বাড়ির প্রধান ব্যক্তি সোবান সাহেবকে বারান্দার ইজি চেয়ারে পা মেলে বসে থাকতে দেখা যাচ্ছে। তার মুখ চিন্তায় ক্লিষ্ট, চোখে সুস্পষ্ট বিরক্তি। সোবান সাহেব বছর 2 হলো ওকালতি থেকে অবসর নিয়েছেন। কর্মহীন জীবনে এখনও অভ্যস্ত হতে পারেননি। দিনের শুরুতেই তার মনে হয় সারাটা দিন কিছু করার নেই। তার মেজাজ সেই কারণে ভোরবেলা থেকেই খুব খারাপ থাকে। আজ অন্য দিনের চেয়েও বেশি খারাপ, কেননা তিনি বুঝতে পারছেন না শরৎকালের একটা চমৎকার সকাল। ঝকঝকে রোদ, বাতাসে শিউলি ফুলের গন্ধ, এরকম একটা সকালে মন খারাপ থাকার প্রশ্নই আসে না। সোবান সাহেবের গায়ে হলুদ রঙের একটা সুতির চাদর, গলায় বেগুনি রঙের মাফলার। আবহাওয়া বেশ গরম, তবুও তিনি কেন যে মাফলার জড়িয়ে আছেন তা বোঝা যাচ্ছে না। তার হাতে একটা পেপার ব্যাগ, ডিটেকটিভ গল্প। কাল রাতে 32 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলেন। গত কয়েক ঘন্টা ধরে 33 নম্বর পৃষ্ঠা পড়তে চেষ্টা পারছেন না। বারবার ইচ্ছে করছে বই ছিঁড়ে কুটি কুটি করে ফেলতে, হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতে। 33 পৃষ্ঠায় নেল কাটার দিয়ে খুঁচিয়ে স্মিথ নামের একটি লোকের বাঁ চোখ তুলে নেওয়ার বিশদ বর্ণনা আছে। সোবান সাহেব অবাক হয়ে পড়লেন। চোখ উপড়ে তুলে নেওয়ার সময় মিস্টার স্মিথ রসিকতা করছেন এবং গুনগুন করে গাইছেন, লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন। কোনো মানে হয়? যে লেখক এই বইটি লিখেছেন, সোবান সাহেবের ইচ্ছে করছে তার বাঁ চোখটা নেল কাটার দিয়ে তুলে ফেলতে। সোবান সাহেবের ছোট মেয়ে মিলি চায়ের কাপ নিয়ে বারান্দায় ঢুকলো। বাবার সামনে গোল টেবিলের উপর কাপ নামিয়ে রাখতে রাখতে হাসি মুখে বলল, বাবা তোমার চা। সোবান সাহেব থমথমে গলায় বললেন, কিসের চা? চা পাতায় তৈরি চা। তা আবার কিসের? এখন কেন? তুমি সকাল 8টায় 1 কাপ চা খাও, এজন্যই এখন। সকাল 8টা কিছুক্ষণ আগে বাজলো। সোবান সাহেব থমথমে গলায় বললেন, পিরিচে চা পড়ে আছে কেন? চা থাকবে চায়ের কাপে। তাই আছে বাবা, পিরিচে 1 ফোঁটা চা নেই। তুমি ভালো করে তাকিয়ে দেখো। তিনি চায়ের কাপ হাতে নিলেন। মনে মনে ঠিক করলেন, চা অতিরিক্ত মিষ্টি হলে বা মিষ্টি কম হলে মেয়েকে প্রচণ্ড ধমক দেবেন। কাউকে ধমকাতে ইচ্ছা করছে। তিনি অত্যন্ত মনমরা হয়ে লক্ষ্য করলেন, চায়ের চিনি ঠিকই আছে, ততটুকুই আছে, বেশিও না কমও না। মিলি বলল, সব ঠিক আছে বাবা। তিনি জবাব দিলেন না। মিষ্টি হালকা গলায় বললেন, ভোরবেলা তোমার জন্য চা আনতে যা ভয় লাগে। একটা খুদ ধরে বিশ্রী করে বকা দাও। বাবা তোমার পাশে খানিকক্ষণ বসবো? সোবান সাহেব এই প্রশ্নের জবাব দিলেন না। মিলি গোল টেবিলের এক কোণায় বসল। তার বয়স 21 বছরের একটা আলাদা সৌন্দর্য আছে। সেই সৌন্দর্যে সে ঝলমল করছে। তার পরনে কমলা রঙের শাড়ি। শরৎকালের ভোরের সঙ্গে এই শাড়িটা চমৎকার মানিয়ে গেছে। মিলি হাসি মুখে বলল, এই গরমে মাফলারটা জড়িয়ে আছে কেন বাবা? দাও খুলে দেই। সোবান সাহেব গম্ভীর গলায় বললেন, খোলার প্রয়োজন মনে করলে নিজেই খুলতাম। মাফলার খোলা খুব জটিল কোনো বিষয় নয় যে দ্বিতীয় ব্যক্তির সাহায্য লাগবে। মিলি হেসে ফেলল। সে চট করে মুখ ঘুরিয়ে নিল। বাবা তার হাসি দেখতে পেলে রেগে যেতে পারেন। মিলি মুখের হাসি মুছে বাবার দিকে তাকালো। হাসি অবশ্যই পুরোপুরি গেল না। তার চোখে ঝিলমিল করতে লাগলো। বাবা, রোজ ভোরে তুমি একটা ঝগড়া বাঁধাতে চাও কেন বলো তো? ভোরবেলা তোমার ভয়ে আমি অস্থির হয়ে থাকি। এই বলে মিলি আবার হেসে ফেলল। এখন তার হাসি দেখে মনে হলো না বাবার ভয়ে সে অস্থির। সোবান সাহেব কিছুই বললেন না। বই খুলে 33 পৃষ্ঠাটা পড়ার একটা চেষ্টা করা যাক। মিলি বলল, তুমি মার্ডার ইন দ্য ডার্ক পড়েছ?
অসাধারণ একটা বই, তাই না বাবা? সোবান সাহেব বিস্মিত হয়ে বললেন, অসাধারণ? হ্যাঁ, অসাধারণ। স্মিথ নামের একটা লোকের বাঁ চোখ নেলকাটার দিয়ে তুলে খুঁচিয়ে ফেলা হয়। এটা অসাধারণ? লোকটার সাহস তুমি দেখবে না? লোকটা তখন গান গাইতে থাকে, লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, ফলিং ডাউন। তারপর কি হয় জানো? এই অবস্থায় সে কোঁক করে একটা লাথি বসায় মার্ডারারের পেটে। মার্ডারার এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হতেই সে উপরে তোলা চোখটা ছিনিয়ে 3 তলার জানালা দিয়ে নিচে লাফ দেয়। তার চোখ দিয়ে গলগল করে রক্ত পড়ছে। তীব্র ব্যথায় সে দিশেহারা। তবুও সে ছুটে যায় একটা হাসপাতালে। ডাক্তারকে হাসি মুখে বলে, ডাক্তার সাহেব, আপনি কি এই চোখটা জায়গা মতো বসিয়ে দিতে পারবেন? যদি পারেন তাহলে আপনাকে আমি লন্ডনের সবচেয়ে বড় গোলাপটি উপহার দেব। সৌভাগ্যক্রমে সেই হাসপাতালে তখন ছিলেন ইউরোপের সবচেয়ে বড় আই সার্জন ডক্টর এসিল নায়ার। তিনি সোবান সাহেবকে থমথমে গলায় বললেন, সে লোকটার চোখ লাগিয়ে দিল? হ্যাঁ, অপটিক নার্ভগুলি জোড়া লাগিয়ে দিল। এই কুৎসিত বইটাকে তুই বলছিস অসাধারণ? বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রী যে ইকোনমিক্সে পড়ছে, সে এই বইকে বলছে অসাধারণ। ইকোনমিক্সে অনার্স পড়লে থ্রিলার পড়া যাবে না? সোবান সাহেব গম্ভীর গলায় বললেন, বইটা আমার সামনে ছিঁড়ে কুটি কুটি কর। কি বললে বাবা? বইটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলো, আমি দেখি। মিলি আঁতকে উঠে বলল, এই বই আমার না বাবা, আমার এক বান্ধবীর বই। আমি 1 সপ্তাহের জন্য ধার নিয়ে এনেছি। বই যারই হোক নষ্ট করা দরকার। সমাজে মঙ্গলের জন্যই দরকার। আমি এই বিষয়ে দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। আমি দেখতে চাই যে বইটি কুটি কুটি করে ফেলা হয়েছে। আমার বই তো না বাবা। আমার বই হলে একটা কথা ছিল। বললাম তো, এই বিষয়ে আমি আর কোনো আর্গুমেন্ট শুনতে চাই না। ডেস্ট্রয়। মিলি বেশ কিছুক্ষণ হতভম্ব ভঙ্গিতে বাবার দিকে তাকিয়ে রইল। কেঁদে ফেলার চেষ্টা করলো, কাঁদতে পারল না। কেঁদে ফেলতে পারলে হয়তো বইটা রক্ষা করা যেত। সোবান সাহেব বললেন, কী ব্যাপার, বসে আসিস যে? কি বলছি কানে শোনা যাচ্ছে না? মিলি উঠে দাঁড়ালো, বাবার কোল থেকে বই নিয়ে ছিঁড়ে কুটি কুটি করে ফেলল। এই সময় তার চোখে পানি এসে গেল। মিলি জানে চোখের পানি দেখা মাত্র তার বাবার মেজাজ ঠান্ডা হয়ে যায়। এখন ঠান্ডা হলেই বা লাভ কি? সর্বনাশ যা হবার তা তো হয়েই গেছে। ছেঁড়া বই তো আর জোড়া লাগবে না। মৌসুমীকে সে যে কী জবাব দেবে তাই ভেবে মিলির আবার চোখ জলে ভরে উঠছে। সে ছেঁড়া বই চারদিকে ছড়িয়ে ছুটে ভেতরে চলে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গে বারান্দায় ঢুকলো ফরিদ মিলির মামা। 7 বছর বয়স থেকে এই বাড়িতে আসে। 5 বছর আগে অনার্স পাশ করেছে অঙ্কে। MA করেনি, কারণ তার ধারণা তাকে পড়াবার মতো বিদ্যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেই। MA পড়া মানে শুধু সময় নষ্ট। বর্তমানে তার দিন কাটছে ঘুমিয়ে। অল্প যে কিছু সময় সে জেগে থাকে, সেই সময়টা সে ছবি দেখে, অধিকাংশ আর্ট ফিল্ম। কোনো ছবি 6-7 বার করেও দেখা হয়। বাকি জীবনটা সে এইভাবেই কাটিয়ে দিতে চায় কিনা জিজ্ঞেস করলে অত্যন্ত উচ্চ মার্গের একটা হাসি দেয়। সেই হাসি অতি মধুর। তবু কেন জানি সোবান সাহেব এর গা জ্বলে যায়। ইদানিং ফরিদকে দেখা মাত্র তার বক্ষতালু গরম হয়ে ওঠে, ঘাম হয়। আজও হলো। তিনি তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আগেকার আমলের মুনি ঋষিরা হয়তো এই দৃষ্টি দিয়ে দুষ্টদের ভস্ম করে দিতেন। ফরিদ তার দুলাভাইয়ের দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ কণ্ঠে বলল, হোয়াট এ লাভলি ডে। ফরিদের খালি গা, কাঁধে একটা টাওয়েল, মুখ ভর্তি টুথপেস্টের ফেনা। কথা বলতে গিয়ে ফেনা তার গায়ে পড়ে গেল। এতে তার মুগ্ধ বিস্ময়ের হেরফের হলো না। সে আনন্দিত স্বরে বলল, দুলাভাই, শরৎকালের এই শোভার কোনো তুলনা হয় না। অপূর্ব। আমার মনটা দ্রবীভূত হয়ে যাচ্ছে দুলাভাই। আই এম ডিসলভিং ইন দি নেচার। সোবান সাহেব মেঘ গর্জন করলেন। ফরিদ, এসব কী হচ্ছে আমি কি জানতে পারি? নেচারকে এপ্রিসিয়েট করছি দুলাভাই। নেচারকে এপ্রিসিয়েট করার নিশ্চয়ই কোনো বাধা নেই।
টুথপেস্টের ফেনায় সারা গা মাখামাখি হয়ে যাচ্ছে, সেই খেয়াল আছে? তাতে কিছু আসে না দুলাভাই, তাতে কিছু যায় আসে না। যায় আসে না? না, খালি গায়ে বারান্দায় দাঁড়িয়ে আছো, রাস্তায় লোকজন চলাচল করছে, তাতেও তোমার অসুবিধা হচ্ছে না? জি না, পোশাক হচ্ছে একটা বাহুল্য। পোশাক একটা বাহুল্য? জি, আমি যখন খালি গায়ে থাকি তখন প্রকৃতির কাছাকাছি থাকি, কারণ প্রকৃতি যখন আমাদের পাঠান তখন খালি গায়ে পাঠায়। আর যে আপনি জুব্বা জাব্বা পরে বসে যাচ্ছেন, এইসব খুলে পুরো দিগম্বর হয়ে যান, দেখবেন অন্যরকম ফিলিংস আসবে। স্তম্ভিত সোবান সাহেব বললেন, তুমি আমাকে সব কাপড় খুলে ফেলতে বলছো? জি বলছি। সোবান সাহেব লক্ষ্য করলেন তার ব্রহ্মতালুতে জ্বলুনি শুরু হয়েছে, গা ঘামছে। এসব হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ কিনা কে জানে। তার মৃত্যু হার্ট অ্যাটাকেই হবে, এটা তিনি বুঝতে পারছেন। ফরিদের কারণেই হবে। কত অবলীলায় কথাগুলো বলে কেমন হাসি মুখে দাঁড়িয়ে আছে। ফরিদ বলল, আপনি চোখ মুখ এমন শক্ত করে বসে আছেন কেন দুলাভাই? আনন্দ করুন। আনন্দ করব? হ্যাঁ করবেন। জীবনের মূল জিনিসই হচ্ছে আনন্দ। এমন চমৎকার একটা সকাল। আচ্ছা দুলাভাই, রবি ঠাকুরের ওই গানটার কথাগুলোর কথা আপনার মনে আছে? আজি এ শারদ প্রভাতে মনে আছে? এই প্রথম লাইনটা কি আজি এ শারদ প্রভাতে নাকি হেরেনু শারদ প্রভাতে? সোবান সাহেব বললেন, তুমি দয়া করে আমার সামনে আসবে না। ফরিদ বিস্মিত হয়ে বলল, কেন? আবার কথা বলে, যাও বলছি আমার সামনে থেকে। বহিষ্কার, বহিষ্কার। কি যন্ত্রণা! আবার সাধু ভাষা ধরলেন কেন? বহিষ্কার আবার কি? বলুন, বেরিয়ে যাও। মুখের ভাষাকে আমাদের সহজ করতে হবে দুলাভাই। তৎসম শব্দ যত কম ব্যবহার করা যায় ততই ভালো। যাও বলছি আমার সামনে থেকে, যাও বলছি। যাচ্ছি যাচ্ছি। বিনা কারণে আপনি এরকম রেগে যান কেন? এই ব্যাপারটাই আমি বুঝি না। ফরিদ চিন্তিত মুখে ঘরের ভেতর ঢুকলো। সোবান সাহেবের স্ত্রী তার কিছুক্ষণ পর বারান্দায় এসে বললেন, তুমি কি মিলিকে কিছু বলেছ? ও কাঁদছে কেন? সোবান সাহেবের মনটা আরও খারাপ হয়ে গেল। 21 বছর বয়সী একটা মেয়ে যদি কথায় কথায় কেঁদে ফেলে, তাহলে বুঝতে হবে দেশের নারী সমাজের চরম দুর্দিন যাচ্ছে। কথা বলছো না কেন? কিছু বলেছ মিলিকে? মেয়ে বড় হয়েছে, এখন যদি রাগারাগি করো। সোবান সাহেব শীতল গলায় বললেন, মিনু, তোমাকে এখন একটা কঠিন কথা বলবো, মন দিয়ে শোনো। আমি তোমাদের সংসারে আর থাকবো না। তার মানে কোথায় যাবে তুমি? সেটা এখনও ঠিক করিনি, আজ দিনের মধ্যে ঠিক করব। মিনু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সোবান সাহেব বললেন, একটা অপ্রিয় ডিসিশন নিলাম, বাধ্য হয়ে নিলাম। বন জঙ্গলে গিয়ে সন্ন্যাসী সাধু হবে। এই বিষয়ে তোমার সঙ্গে কোনো কথা বলতে চায় না। সোবান সাহেব উঠে দাঁড়ালেন। মিনু বললেন, যাচ্ছ কোথায়? তিনি এই প্রশ্নের জবাব দিলেন না। অতি দ্রুত গেট খুলে বাইরে গিয়ে দাঁড়ালেন। তার বাড়ির সামনে রাস্তার ওপাশে একটা মাইক ভাড়ার দোকান রয়েছে। সারাক্ষণ সেখানে হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3, হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3 হয়। এখন হচ্ছে না। এখন তারা একটা রেকর্ড বাজাচ্ছে, হাওয়া মে উঠতে যায় মোরা লাল দুপাট্টা মলমল। এই লক্ষ কোটি বার শোনা গান শুনে মেজাজ আরও খারাপ হওয়ার কথা, তাই হলো না। সোবান সাহেব লক্ষ্য করলেন গানটা শুনতে তার ভালোই লাগছে। তিনি এর কারণ বুঝতে পারলেন না। তিনি আকাশের দিকে তাকালেন। আকাশ ঘন নীল, নীল আকাশে সাদা মেঘের স্তূপ। আকাশ এবং মেঘ দেখতেও তার ভালো লাগলো। তার মনে হলো মানব জীবন বড়ই মধুর। এই জীবনে আনন্দ হেলা ফেলার বিষয় নয়। মানব জীবন বড়ই মধুর, এ কথা সবার জন্যে সম্ভবত প্রযোজ্য নয়। গ্রিন ফার্মেসির নতুন ডাক্তার মনসুর আহমেদের জন্যে তো অবশ্যই নয়। তার কাছে মনে হচ্ছে মানব জীবন অর্থহীন যন্ত্রণা ছাড়া আর কিছুই নয়। এরকম মনে করার আপাতত দৃষ্টিতে তেমন কোনো কারণ নেই। সে মাত্র 6 মাস আগে ইন্টার্নশিপ শেষ করে বের হয়েছে। এর মধ্যেই ভোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা চাকরি পেয়েছে। ঢাকা ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই বলে এই চাকরি সে নেয়নি। আপাতত সে গ্রিন ফার্মেসিতে বসেছে। গ্রিন ফার্মেসির মালিক কুদ্দুস সাহেব তাকে ফার্মেসির উপরে 2টি ঘর ছেড়ে দিয়েছেন।
মনসুর ওই ঘর দুটিতে সংসার পেতে বসেছে, প্রতিদিন কিছু রুগী টুগিও পাচ্ছে। বড় কিছু না, সর্দি জ্বর ক্যাশি ডায়রিয়া। একদিন অল্প বয়সে একটা মেয়ের মা এসেছিলেন। চ্যাংড়া ডাক্তার দেখে মেয়ের অসুখ প্রসঙ্গে কিছু বললেন না, গম্ভীর গলায় বললেন, না থাক, আপনাকে দেখতে হবে না। আমার দরকার একজন বয়স্ক ডাক্তার। আপনি তো নিতান্তই বাচ্চা ছেলে। কুদ্দুস সাহেব বললেন, ডাক্তারদের কোনো বয়স নেই আপা, ডাক্তার হচ্ছে ডাক্তার, আর এর বয়স কম হলে কি হবে? জাত সাপের প্রতি রুগী বা রুগিনীর মা কারোরই কোনো আগ্রহ দেখা গেল না। রুগিনী বলল, আমি ওনাকে কিছু বলবো না মা। এরকম দু একটা কেস বাদ দিলে রুগীর যে খুব খারাপ হচ্ছে তাও না। ভিজিটের টাকা চাইতে মনসুরের লজ্জা লাগলো। ওই দায়িত্ব কুদ্দুস সাহেব খুব ভালোভাবে পালন করছেন। 10 টাকা কি দিচ্ছেন ভাই? ওনার ভিজিট 20 টাকা। বয়স কম বলে অশ্রদ্ধা করবেন না, গোল্ড মেডেলিস্ট। মনসুর বিব্রত গলায় বলছে, কুদ্দুস ভাই সবসময় গোল্ড মেডেলের কথা বললেন, কেন মেডেল ফেল তো আমি পাইনি? কুদ্দুস সাহেব নির্বিকার ভঙ্গিতে বলেছেন, পাওয়ার দরকার নেই, মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। মুখে মুখে মেডেলের কথা রটে যাক, সুটকেস খুলে কেউ তো আর মেডেল দেখতে আসবে না। ওইসব মিথ্যা কথা বলে লাভ কি? নাম ফোটাবার ভাই, নাম ফাটবে রে ভাই, নাম ফাটবে। তোমার নাম ফাটা মানে ফার্মেসির উন্নতি। ফার্মেসির উপর বেঁচে আছি, ফার্মেসির উন্নতি দেখতে হবে না? কুদ্দুস সাহেবের বয়স 50-এর কাছাকাছি। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফার্মেসিতে বসে থাকেন, সারাক্ষণ কথা বলেন। মানুষটাকে মনসুরের বেশ ভালো লাগে। তার বকবকানি এবং উপদেশ শুনতেও মনসুরের খারাপ লাগে না। তোমরা সবই বুঝলে ডাক্তার, তবে তোমার একটা বড় সমস্যা আছে, কি জানো? তোমার কোনো উচ্চাশা নেই। এই সমস্যা হবে কেন? এটাই সবচেয়ে বড় সমস্যা। দু ধরনের মানুষের উচ্চাশা থাকে না, মহাপুরুষদের এবং বেকুবদের। তুমি এই দু দলের কোন দলে সেটা বুঝতে পারছি না, সম্ভবত দ্বিতীয় দলে। আমাকে নিয়ে ভাবার দরকার নেই। দরকার থাকবে না কেন? অবশ্যই আছে। এরকম ইয়াং একজন ছেলে, গোল্ড মেডেলিস্ট, অথচ তার কোনো উচ্চাশা নেই। কি মুশকিল! গোল্ড মেডেলের কথা আবার বলছেন? ওই একই হলো, পেতেও পারতে। আমি যা বলেছি তার সারমর্ম হচ্ছে, সুযোগ খুঁজতে হবে, বিলেত আমেরিকা যেতে হবে, FRC SMRCP হয়ে এসে রুগীদের গলা কেটে পয়সা করতে হবে, আলিশান দালান তুলতে হবে। আমার এত সব দরকার নেই, আমি সুখে আছি। সুখে আছো? হ্যাঁ, সুখে। মনসুর আসলে সুখে আছে। তার উপর সংসারের দায় দায়িত্ব কিছুই নেই। তার বাবা ময়মনসিংহ শহরে ওকালতি করেন। দেশের বাড়ির অবস্থা মন্দ নয়। ময়মনসিংহের এত বড় বাড়িতে মানুষ বলতে বাবা মা, ছোট বোন নীলিমা। মনসুরের টাকা রোজগার করে সংসার চালানোর দায়িত্ব নিতে হচ্ছে না। উল্টা প্রতি মাসে মনসুরের বাবা 1000 টাকা করে পাঠিয়ে ছোট একটা চিঠি লিখেন। প্রতিটি চিঠির ভাষা এবং বক্তব্য এক। বাবা মনু, টাকা পাঠালাম, শরীরের যত্ন নেবে। তুমি ঢাকা শহরে কেন পড়ে আছো তা বুঝতে পারছি না। তোমার নিজের শহরে প্র্যাকটিস আছে, প্র্যাকটিস করতে গিয়ে অসুবিধা কি? একটা ভালো জায়গায় তোমার জন্য চেম্বার করে দেওয়ার সামর্থ্য পরম করুণাময় আল্লাহ আমাকে দিয়েছেন। পত্রপাঠ মনস্থির করে আমাকে জানাবে। ইতি তোমার আব্বা। পুনশ্চ 1। আরও টাকার দরকার হলে লিখবে, এই নিয়ে সংকোচ করবে না। টাকা পয়সা তোমাদের জন্যই। তোমার মার ইচ্ছা তোমার একটি বিবাহ দেন। ব্যাপারটা ভেবে দেখো, তোমার এখন 25 চলছে। আমি 24 বছর বয়সে তোমার মাকে বিবাহ করি। বিবাহের জন্য এটাই উপযুক্ত বয়স। তোমার নিজের কোনো পছন্দ থাকলে আমাদের কোনো আপত্তি নেই, এটা তোমাকে বলে রাখলাম। বাবার চিঠির সঙ্গে মার চিঠি থাকে। সেই চিঠিতে নানা অবান্তর কথা, সঙ্গে একটি মেয়ের কথা থাকে। পুরো চিঠি জুড়ে থাকে সেই মেয়ের রূপ গুণের বর্ণনা
এবং সেই রূপবতী এবং গুণবতীর কয়েকটি রঙিন ছবি। গত সপ্তাহের চিঠিতে যে মেয়ের কথা শুনেছিলাম তার নাম রূপা। মনসুরের মা লিখেছিলেন, বাবা মনু, এই মেয়েটির দিকে একবার চাইলে চোখ ফিরাইতে ইচ্ছা করে না। বড়ই রূপবতী মেয়ে, আচার ব্যবহারেও চমৎকার। এই সবই হয়েছে বংশের গুণ। মেয়ের মাতুল বংশ খুবই উচ্চ, নান্দাইল রোডের সর্দার পরিবার। এক ডাকে সবাই চেনে। মেয়ে মমিনুন্নেসা কলেজে বিএ ফার্স্ট ইয়ারে পড়ে। মেট্রিক ফার্স্ট ডিভিশন এবং জেনারেল অঙ্কে লেটার পেয়েছিল। অসুখ নিয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার ফল বেশি ভালো হয় নাই। মেয়ে খুব ভালো গান গায়, কলেজের সব ফাংশনের নজরুল গীতি গায় এবং খুব প্রশংসা পায়। মেয়ের 3টি ছবি পাঠালাম, তোমার পছন্দ হলে আরও কথাবার্তা বলবো। চিঠির সঙ্গে খুব সেজে গুজে তোলা 3টা ছবি। একটা ছবিতে সে টেলিফোন তুলে কার সঙ্গে কথা বলছে, একটাই বিস্ময়ের পৃথিবীর দিকে অর্থাৎ ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে আছে। অন্য ছবিটা ফুলের বাগানে তোলা। আউট অফ ফোকাস হওয়ায় মেয়েটাকে পরিষ্কার দেখা যাচ্ছে না। ফুলগুলো বড় সুন্দর এসেছে। এইসব চিঠি এবং চিঠির সঙ্গে ছবি পেতে মনসুরের মন্দ লাগে না, ভালোই লাগে। কোনো এক লজ্জাবনত তরুণীর সঙ্গে তার বিয়ে হচ্ছে, এই কল্পনাও তার কাছে মধুর বলে মনে হয়। গ্রিন ফার্মেসির জীবন এবং তার সঙ্গে মধুর কিছু কল্পনায় তার সময় ভালোই কাটছিল। একটা মেয়ে হঠাৎ করে এসে এসব এলোমেলো করে দিল। ওই মেয়েটার কারণে কদিন ধরে মনসুরের মনে হচ্ছে মানব জীবন একটা যন্ত্রণা বিশেষ। তার রাত্রে ভালো ঘুম হচ্ছে না, হজমের অসুবিধা হচ্ছে। ঘটনাটা এরকম, গত বুধবারে মেঘলা ছিল, দুপুরে টিপটিপ করে বৃষ্টি শুরু হলো। কুদ্দুস সাহেব ভাত খেয়ে গেছেন। দোকানের এক কর্মচারী মজনু বলল, স্যার আপনি একটু বসেন, আমি লন্ড্রি থেকে কাপড় নিয়ে আসছি। মনসুর বলল, যাও আমি আছি। মজনু চলে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে একটি মেয়ে এসে ঢুকলো। পরনে সাধারণত নীল রঙের একটা শাড়ি, মাথায় চুল খোপা ভালো করে করা হয়নি, চুল এলোমেলো হয়ে আছে। মেয়েটির দিকে তাকিয়ে মনসুরের কেমন যেন লাগতে লাগলো। এমন সুন্দর মানুষ এই পৃথিবীতে আছে। ছোটবেলায় রূপকথার বইয়ে যেসব বন্দিনী রাজকন্যার ছবি থাকে, এই মেয়ে তার চেয়েও লক্ষগুণ সুন্দর। কেমন মায়া চোখ, সমস্ত চেহারায় কি অদ্ভুত এক স্নিগ্ধ ভাব। মেয়েটা এত সুন্দর যে তার দিকে তাকাতে পর্যন্ত মনসুরের কষ্ট হচ্ছে। মেয়েটা নরম স্বরে বলল, আপনাদের কাছে স্যাভলন বা ডেটল জাতীয় কিছু আছে? মনসুর কাঁপা গলায় বলল, জি আছে, মাঝারি সাইজের একটা ফাইল দিন। এক্ষুনি দিচ্ছি, আপনি বসুন, ওই চেয়ারটায় বসুন। মেয়েটি বিস্মিত গলায় বলল, বসতে হবে কেন? জিনিসটা দিন, চলে যাই। দাম কত? মনসুর কাঁপা গলায় বলল, দাম লাগবে না। মেয়েটি আরও অবাক হয়ে বলল, দাম লাগবে না কেন? না মানে, কোম্পানি থেকে আমরা অনেক স্যাম্পল ফাইল পাই, তো এটা হচ্ছে একটা স্যাম্পল ফাইল। মেয়েটি বিরক্ত গলায় বলল, স্যাম্পল ফাইল আমাকে দেওয়ার দরকার নেই, অন্য কাউকে দেবেন। দাম কত বলুন? দাম তো আমি জানি না। দাম জানেন না মানে? আমাদের কর্মচারী লন্ড্রিতে গেছে, ও সব জানে, এক্ষুনি এসে পড়বে। আপনি তাহলে কে? আমি ডাক্তার, মানে এই ফার্মেসিতে বসি, সকাল বিকাল দুবেলাতেই থাকি। আপনি ওই চেয়ারটায় বসুন। বসতে পারবো না, আমার তাড়া আছে। আমার মা বডিতে হাত রেখে ফেলেছেন, হাতে ডেটল দিয়ে আমার মা বটিতে হাত কেটে ফেলেছেন, হাতে ডেটল দিতে হবে। মনসুর অসম্ভব ব্যস্ত হয়ে বলল, চলুন যাই, ড্রেস করে দিই। কাটাছেঁড়ার ছোট হলেও একে অবহেলা করা ঠিক না, সেফটি হয়ে যেতে পারে। মেয়েটি খুব অবাক হলো, কেমন যেন অদ্ভুত চোখে তাকাতে লাগলো। শান্ত গলায় বলল, মার হাতের কাঁটা এমন কিছু না। মজনু এই সময় ফিরে এলো। মেয়েটা টাকা দিয়ে স্যাভলনের শিশি হাতে নিয়ে চলে গেল। মনসুরের সারাটা দিন আর কোনো কাজে মন বসল না। আশ্চর্যের ব্যাপার, সেই রাতে সে ঘুমোতে পারল না। একটা মেয়েকে একবার দেখে কারোর এমন হয়? দ্বিতীয় দিনে মেয়েটির সঙ্গে আবার দেখা। বই খাতা নিয়ে কোথায় যেন যাচ্ছিল। ভাগ্যিস ঠিক সেই সময় মনসুর বের হয়েছিল সিগারেট কিনতে।
মনসুর জীবনে যা কোনোদিন করেনি তাই করলো। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আপনার মা ভালো আছেন? মেয়েটি বিস্মিত হয়ে বলল, আমাকে বলছেন? মনসুর থমথম খেয়ে বলল, জি। আপনাকে তো আমি চিনতে পারছি না। আমি গ্রিন ফার্মেসিতে বসি, ডাক্তার। আপনি এক বোতল স্যাভলন কিনে নিয়ে গেলেন। আপনার মার হাত কেটে গিয়েছিল। ও আচ্ছা, মনে পড়েছে। মা ভালো আছেন? আমি এখন যাই, কেমন? মেয়েটি তাকে চিনতে পারল না। এই দুঃখে দ্বিতীয় রাতেও মনসুরের ঘুম এলো না। 2টা সিরাক্সিন খেয়ে সে সারা রাত জেগে কাটালো। মেয়েটির সম্পর্কে যাবতীয় তথ্য সে এখন জানে। তার নাম মিলি, ভালো নাম ইয়াসমিন, ইকোনমিক্সে অনার্স পড়ে, সেকেন্ড ইয়ার। যে বাড়িতে থাকে সেই বাড়ির নাম নিরিবিলি। বাড়ির গেটে একটা সাইনবোর্ড ঝোলে, সেখানে লেখা, কুকুর হইতে সাবধান, যদিও বাড়িতে কুকুর নেই। মেয়েটি বিকেলে বাড়ির ছাদে একা হাঁটাহাঁটি করে। সে ইউনিভার্সিটিতে যায় সকাল 8টায়, রাস্তার মোড় পর্যন্ত হেঁটে যায়, তারপর রিক্সা নেয়। রিক্সার হুড তোলে না। সব সময় শাড়ি পরে। মেয়েটা নিশ্চয়ই অনেক শাড়ি। এখন পর্যন্ত 1-2বার শাড়ি পরতে মনসুর দেখেনি। এখন পর্যন্ত এক শাড়ি 2বার পরতে মেয়েটিকে দেখেনি মনসুর। মেয়েটির ফ্ল্যাট স্যান্ডেল পরে। অবশ্যই সে বেশ লম্বা হিল পরবার তার প্রয়োজন নেই। মেয়েটি তাকে চিনতে পারে কি না এটা পরীক্ষা করার জন্যেই আজ সকালে সে মেয়েটিকে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় সামনাসামনি পড়ে গেল। মেয়েটি চোখ তুলে তাকে দেখল। মনসুর কাঁপা গলায় বলল, ভালো আছেন? মেয়েটি অবাক হয়ে বলল, আমাকে বলছেন? মেয়েটির চোখে অপরিচিতের দৃষ্টি। লজ্জায় এবং দুঃখে মনসুরের চোখে প্রায় পানি এসে গেল। আর তখন মেয়েটি বলল, ও আচ্ছা, আপনি গ্রিন ফার্মেসির ডাক্তার সাহেব। জি, আমি ভালো। মনসুর হড়বড় করে বলল, আপনার মায়ের সেই কাঁটাটা কি সেরেছে? মেয়েটি এই প্রশ্নে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হেসে ফেলল। তারপর আর কোনো কথা না বলে রিকশায় উঠে গেল। রাগে এবং লজ্জায় মনসুরের ইচ্ছা করল লাইট পোস্টে নিজের মাথা সজোরে ঠুকে দেয়। কেন সে বোকার মতো তার মার হাত কাটার কথা জিজ্ঞেস করল। মেয়েটি নিশ্চয়ই তার বোকামি নিয়ে মনে মনে হাসছে। সে জানে বাড়িতে গিয়ে তার মাকেও হয়তো বলবে। কি লজ্জা, কি লজ্জা। কুদ্দুস সাহেব বললেন, তোমার কি হয়েছে মনসুর, বলো তো? কিছু হয়নি। কিছু হয়নি বললে তো আমি বিশ্বাস করব না। কিছু একটা হয়েছে তো বটেই। রাতে ঘুম হয়? ঘুমের অসুবিধা হচ্ছে? বদহজমও হচ্ছে, তাই না? জি, মনে হচ্ছে পৃথিবীটা খুব খারাপ জায়গা, ঠিক না? জি। সবই খুব পরিচিত লক্ষণ। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমার মধ্যে এইসব লক্ষণ প্রকাশ পেয়েছিল। এটা একটা জীবাণুঘটিত অসুখ। মনসুর অবাক হয়ে বলল, জীবাণুঘটিত অসুখ? হ্যাঁ, জীবাণুঘটিত। এইসব জীবাণুর উৎপত্তি হয় কোনো এক সুন্দরী তরুণীর চোখে। জীবাণুর নাম হচ্ছে প্রেম জীবাণু। ইংরেজিতে বলে লাভ বাগ। ঠাট্টা করছি না ভাই, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। জীবাণুর প্রথম আক্রমণে নার্ভাস সিস্টেম উইক হয়ে যায়, তারপর লিভার ক্ষতিগ্রস্ত হয়। কি যে বলেন! সত্যি কথা বলছি রে ভাই, খুব সত্যি কথা। এখন বলো, মেয়েটা কে? কেউ না। সুবান সাহেবের মেয়ে মিলে না তো? মনসুরের চোখ মুখ লাল হয়ে গেল। কুদ্দুস সাহেব বললেন, আগেই সন্দেহ হয়েছিল, এখন তোমাকে দেখে পুরোপুরি নিশ্চিত হলাম। তোমার অবস্থা তো দেখি কাহিল। মনসুর ক্ষীণ স্বরে বলল, আপনি যা ভাবছেন তা না। আমি কিছুই ভাবছি না। ভাবাভাবির ফাঁক তুমি রাখনি। এখন আমার উপদেশ শোনো। সহজ পাচ্য খাবার খাবে, বেশি করে ডাবের পানি খাবে, সকাল বিকাল লাইট এক্সারসাইজ। প্রেম জীবাণু ঘটিত অসুখের কোনো চিকিৎসা নেই। জীবাণুগুলো ভাইরাস টাইপ, কোনো ওষুধেই কাজ করে না। সময়ের রোগ সেরে যায়। টাইম ইজ দি বেস্ট হিলার। সতীনাথের বিরহের গানগুলো শুনতে পারো। এতেও অনেক সময় আরাম হয়। ওই যে আমি এধারে তুমি ওধারে, মাঝে নদী কুলকুল বয়ে যায় টাইপ গান। ঠাট্টা করবেন না কুদ্দুস ভাই, ঠাট্টা তামাশা ভালো লাগে না।
ঠিক বলেছ। এই সময় ঠাট্টা অসহ্য লাগে। কেউ ঠাট্টা করলে ইচ্ছে করে টান দিয়ে জিভ ছিঁড়ে ফেলি। রোগের কঠিন সংক্রমণের সময় এটা হয়। অল্পতে নার্ভাস ইরিটেটেড হয়। মনসুর ক্ষীণ স্বরে বলল, আমাকে কি করতে বললেন? কিছুই করতে বলি না। মিলি অল্প বয়সী মেয়ে হলে চিঠি লিখতে বলতাম। এরা সেই স্টেজ পার করে এসেছে। চিঠি লিখলে সবাইকে সে চিঠি পড়ে শোনাবে এবং হাসাহাসি করবে। তুমি যদি আগ বাড়িয়ে কথাও বলতে চাও, তোমাকে ভাবলা। এক মনে আল্লাহকে ডাকা ছাড়া আমি আর কোনো পথ দেখি না। যাকে বলে আধ্যাত্মিক চেষ্টা। মাঝে মাঝে এই চেষ্টায় কাজ হয়, দৈব সহায় হয়। হঠাৎ হয়তো দেখবে মেয়েটা রিক্সা অ্যাক্সিডেন্ট করেছে, ধরাধরি করে তাকে এইখানে আনা হলো। তুমি ফার্স্ট এইড দিলে দেখা গেল অবস্থা সুবিধার না। তুমি তাকে হাসপাতালে নিয়ে গেলে মেয়েটার ব্লাড দিতেই হবে। ব্লাড গ্রুপ এ পজিটিভ, দেখা গেল তোমারও তাই। তুমি ব্লাড দিলে মেয়ে করুণ গলায় বলল, আপনি আমার জন্য অনেক করলেন, আপনাকে ধন্যবাদ। তুমি গাঢ় গলায় বললে, ধন্যবাদ পরে হবে, আগে সুস্থ হয়ে উঠুন। মনসুর বলল, চুপ করুন তো কুদ্দুস সাহেব, আপনার কথা শুনতে ভালো লাগছে না। কুদ্দুস সাহেব বললেন, সেটা তোমার মুখ দেখে বুঝতে পারছি। করব কি বলো, কথা বলা হয়ে গেছে অভ্যাস। তোমার অবস্থা দেখে খারাপও লাগছে। আল্লাহর উপর ভরসা রাখো, তাতে যদি কিছু হয়। কিছু হলো না। প্রেমের ক্ষেত্রে দৈব কখনোই সহায় হয় না। গল্পের সিনেমায় হয়। জীবনটা গল্প সিনেমা নয়। জীবনের নায়িকারা নায়কদের সঙ্গে রাস্তায় দেখা হলেও চিনতে পারে না। স্যাভলনের শিশি কিনতে একবারই ফার্মেসিতে আসে, দ্বিতীয়বার আসে না। গল্পে উপন্যাসে নায়িকারা ঘন ঘন অসুখে পড়ে। ডাক্তার নায়ক যখন চিকিৎসা করে তাকে সারিয়ে তোলে। বাস্তবের নায়িকাদের কখনো অসুখ হয় না, আর হলেও অন্য ডাক্তাররা তার চিকিৎসা করেন। অবশ্যই মনসুরের বেলায় দৈব সহায় হলো। শরৎকালের এক সন্ধ্যায় তার ডাক পড়ল নিরিবিলিতে। সোবান সাহেবের প্রেশার মাপতে হবে। তার প্রেশার হাই হয়েছে, মাথা ঘুরছে। ব্লাড প্রেশার নামক ব্যাধিটির উপর কৃতজ্ঞতায় মনসুরের মন ভরে গেল। বারান্দায় মিলি দাঁড়িয়েছিল। এও এক অকল্পনীয় সৌভাগ্য। বারান্দায় সে নাও থাকতে পারত। মিলির সঙ্গে দেখা না হলেও কিছু করার ছিল না। মিলির জন্যে তো আর তাকে ডাকা হয়নি। মিলি বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সঙ্গে দাঁড়িয়ে আছি। মনসুর হতভম্ব বলে, এই কি মেয়ে? কি এই মেয়ে? এ কথাগুলো কি সত্যি সত্যি বলছে না মনসুরের কল্পনা করছে? কল্পনা হওয়াই সম্ভব। নিশ্চয়ই কল্পনা, হেলুসিনেশন। আপনাকে বলেছে বোধহয় আবার ব্লাড প্রেশার মাপার জন্য আপনাকে খবর দেওয়া হয়েছে। জি বলেছে। আপনার সঙ্গে একটা গোপন ষড়যন্ত্র করবার জন্যে আমি দাঁড়িয়ে আছি। জি বলুন। আপনি যা বলবেন তাই হবে। যদি দেখেন বাবার প্রেশার খুব হাই না, তবুও বলবেন হাই। বাবার রেস্টের দরকার। ভয় না দেখালে তিনি রেস্ট নেবেন না। আপনি মিথ্যা করে বলতে পারবেন না? জি না। মিলির দৃষ্টি তীব্র হলো। মনসুর বলল, আমি মিথ্যা বলতে পারি না। মিথ্যা বলতে পারেন না? জি না। ও আচ্ছা, আমার জানা ছিল না। আপনাকে দেখে 8-10টা সাধারণ মানুষের মতোই মনে হয়েছিল, যারা প্রয়োজনে কিছু মিথ্যাও বলতে পারে। আপনি যে অসাধারণ তাও বুঝতে পারিনি। আপনি কি রাগ করলেন? কথায় কথায় রাগ করা আমার স্বভাব না। আসুন, দোতলায় যেতে হবে। বাবা দোতলায়। সিঁড়ি ভেঙে দোতলার ওঠার পর মনসুর নার্ভাস ভঙ্গিতে বলল, একটা ভুল হয়ে গেছে। কি ভুল? প্রেশার মাপার যন্ত্র ফেলে এসেছি। সে কি? প্রেশার মাপার জন্যে তো আপনাকে ডাকা হয়েছে। সেই জিনিসই আপনি ফেলে এসেছেন। আপনি মানুষ হিসেবে শুধু যে অসাধারণ তাই না, মনে হচ্ছে ভুলো মন। আমি এক দৌড়ে নিয়ে আসবো, আর আসবো। আপনাকে যেতে হবে না। আমি কাদেরকে পাঠাচ্ছি, ও নিয়ে আসবে। না না, আমি যাই। 1 মিনিট। মনসুর অতি দ্রুত সিঁড়ি টপকাচ্ছে। সে দ্রুত সিঁড়ি ভাঙা দেখে মিলির মনে হলো একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। হবেই হবে, না হয়ে যায় না। আর তখনই হুড়মুড় শব্দ হলো।
ডাক্তার সাহেব মাছ সিঁড়ি থেকে বলের মতো গড়িয়ে নিচে নামতে লাগলেন। শব্দ শুনে সোভান সাহেব মাছ সিঁড়ি থেকে সোভান সাহেব এবং মিনু বেরিয়ে গেলেন। ফরিদ বেরিয়ে এলো। বাসার কাজের ছেলে কাদের ছুটে এলো। সোভান সাহেব বললেন, এ কে? মিলি বলল, ডাক্তার সাহেব, তোমার প্রেশার মাপতে এসেছেন। প্রেশার মাপতে এসে মাটিতে শুয়ে থাকার কারণ কি? পা পিছলে পড়ে গেছেন বাবা। পা পিছলে পড়েছে, টেনে তুলবি না? হা করে তাকিয়ে দাঁড়িয়ে আছিস কেন? মিলিকে টেনে তুলতে হলো না, মনসুর নিজে উঠল। শার্টের ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, একদম ব্যথা পায়নি, সত্যি বলছি। তার চারপাশের লোকজন মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। সোভান সাহেব কি একটা বলতে গিয়েও বললেন না। মনসুর বলল, এক গ্লাস ঠান্ডা পানি খাবো? সোভান সাহেব বললেন, অবশ্যই খাবে। মিলি একে নিয়ে ফ্যানের নিচে বসো। কাদের এগিয়ে এসে বলল, আমারে ধৈরা ধৈরা হাঁটেন ডাক্তার সাহেব, চিন্তার কিছুই নাই। উপরে আল্লাহ, নিচে মাটি এমন কোনো লক্ষণ মনসুর পাচ্ছে না। তার কাছে মনে হচ্ছে সে চোরাবালির উপর দিয়ে হাঁটছে, পা ডুবে ডুবে যাচ্ছে। ঘরটাও মনে হচ্ছে একটু একটু দুলছে। কে যেন বলল, বাবা তুমি এখানে বসো। কে বলল কথাটা? ওই মহিলা না? ইনি বোধহয় মিলির মা। তাকে কি সালাম দেওয়া হয়েছে? সালাম আলাইকুম বলা দরকার না? দেরি হয়ে গেছে বোধহয়। দেরি হলেও বলা দরকার। নিন, পানি নিন। মনসুর পানি নিয়ে ক্ষীণ স্বরে বলল, সালাম আলাইকুম। বলে বুঝলো ভুল হয়েছে। কথা এমন জিনিস একবার বলা হয়ে গেলে ফিরিয়ে নেওয়া যায় না। মনসুর লক্ষ্য করলো তার চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন মুখ চাওয়াচাওয়ি করছে। সে নিশ্চয়ই খুব পাল্টা কিছু বলেছে। টেনশনের সময় তার মাথা এলোমেলো হয়ে যায়। মনসুর অবস্থা স্বাভাবিক করবার জন্যে শব্দ করে হাসল। অবস্থা স্বাভাবিক হলো না, হলো আরও খারাপ হয়ে গেল। ফরিদ বলল, ছোকরার মনে হয় ব্রেন ডিফেক্ট হয়েছে। কেমন করে হাসছে দেখুন না দুলাভাই, অবিকল পাগলের হাসি। সোভান সাহেব বললেন, একজন ডাক্তারকে খবর দেওয়া দরকার। ফরিদ বলল, ডাক্তার কিছু করতে পারবে বলে তো মনে হচ্ছে না। আমার ধারণা ব্রেন হেমারেজ। হোয়াট এ পিটি, এরকম ইয়ং এজ। অ্যানিস অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ভয়ঙ্কর একটা রাগের ভঙ্গি করতে, যা দেখে তার 8 বছরের ছেলে টগর আঁতকে উঠবে এবং মুখ ক্যাচুমাচু করে বলবে, আর করব না বাবা। টগর যা করেছে তাকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। সে ফায়ার ব্রিগেড খেলা খেলছিল, আগুন ছাড়া এরকম খেলা হয় না। কাজে অনেক কষ্টে সে বিছানার চাদরে আগুন ধরালো। তাকে সাহায্য করছিল তার ছোট বোন নিশা, যার বয়স 5 হলেও এ জাতীয় কাজ খুব ভালো পারে। খেলার 2টি অংশ। প্রথম অংশে নিজে বিছানার চাদর এবং জানালার পর্দায় আগুন লেগে যাবে। নিশা তার খেলনার টেলিফোন হাতে নিয়ে বলবে, হ্যালো, আমাদের বাসায় আগুন লেগে গেছে। তখন শুরু হবে খেলার 2য় অংশ। টগর সাজবে ফায়ারম্যান। বাথরুম থেকে নল দিয়ে সে পানি এনে চারদিকে ছিটিয়ে আগুন নেভাবে। বেশ মজার খেলা। খেলার প্রথম অংশ ভালোমতো শুরু হবার আগেই ব্যাপারটা জানাজানি হয়ে গেল। 3 তলার ভাড়াটে ছুটে এলেন। 1 তলা থেকে বাড়িওয়ালা এলেন এবং ঘন ঘন বলতে লাগলেন, কি সর্বনাশ। অ্যানিস গিয়েছিল বাড়ির খোঁজে। বাড়িওয়ালা নোটিশ দিয়েছে, গত মাসেই ভাড়া ছাড়ার কথা, এখনও কিছু পাওয়া যায়নি বলে বাড়ি ছাড়া যাচ্ছে না। বাড়িওয়ালার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এবার তিনি আর মুখের কথা বলে সময় নষ্ট করবেন না। পাড়ার ছেলেপুলে দিয়ে তুলে দেবেন। গত সপ্তাহে খুব ভদ্রভাবে এইসব ইঙ্গিত দেওয়া হয়েছে। সারাদিন বাড়ি খুঁজে ক্লান্ত ও বিরক্ত হয়ে বাসায় ফিরে টগর এবং নিশার যথেষ্ট খারাপ। নিশার নতুন কীর্তি শোনার পর মেজাজ ঠিক থাকার কথা নয়। অ্যানিসের মেজাজ যথেষ্ট খারাপ, কিন্তু তা সে ঠিক প্রকাশ করতে পারছে না।
টগরের গালে একটা চড় বসিয়ে দেওয়া খুব প্রয়োজন। হাত উঠছে না। বাচ্চা দুটির মা 1 বছর আগে মারা গেছে। মা নেই। দুটি শিশুর উপর রাগ করা কিংবা তাদের শাসন করা বেশ কঠিন ব্যাপার। অ্যানিসের বেলায় তা আরও কঠিন, কারণ রাগ তার স্বভাবে নেই। সে একদৃষ্টিতে টগরের দিকে তাকিয়ে আছে। টগর খানিকটা অস্বস্তি বোধ করছে, তবে খুব ঘাবড়ে গেছে বলে মনে হচ্ছে না। টগর: জি বাবা। টগর যা করে নিশার ঠিক সে জিনিসটাই করা চাই, কাজেই সেও বলল, জি বাবা। অ্যানিস বলল, নিশা মা, তুমি এখন কোনো কথা বলবে না। টগরের সঙ্গে আমার খুব জরুরি কথা আছে, ওকে আমি যা বলবো তা খুব মন দিয়ে শুনবে। টগর: জি বাবা। ঘরে আগুন লাগিয়েছিলে? না তো, বিছানার চাদরে লাগিয়েছিলাম। আর নিশাকে বলেছিলাম জানালার পর্দায় লাগাতে। কী জন্যে? আমরা ফায়ার সার্ভিস খেলছিলাম। খেলতে আগুন লাগে? অন্য খেলায় লাগে না? ফায়ার সার্ভিস খেলায় লাগে। আগুন না লাগলে নেভাবো কী করে? আমি খুব রাগ করছি টগর। এত রাগ করেছি যে আমার গা কাঁপছে রাগে। কই বাবা, গা তো কাঁপছে না। তোমরা 2 জন খুব অবাধ্য হয়েছ। আমার কোনো কথা তোমরা শোনো না। রোজ অদ্ভুত সব খেলা খেলো। 2 দিন আগে দোতলার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়লে। দোতলার ছাদ থেকে লাফ দেইনি, গ্যারেজের উপর থেকে লাফ দিয়েছি। নিচে ব্যালি ছিল, একটুও ব্যথা পাইনি। ব্যালি না থাকলে লাফ দিতাম না। তোমাদের কখনো আমি শাস্তি দেই না বলে এ অবস্থা হয়েছে। আজ তোমাদের শাস্তি দেব। কী শাস্তি? তুমি নিজেই ঠিক করো কী শাস্তি। আমি কিছুই বলবো না। এক পায়ে দাঁড়িয়ে থাকবো বাবা। বেশ, দাঁড়াও। টগর এবং নিশা দুজনই উঠে এসে এক পায়ে দাঁড়িয়ে গেল। দেখা গেল শাস্তি গ্রহণে দুজনেরই সমান আগ্রহ। এই শাস্তিতে তারা বেশ মজা পাচ্ছে বলেও মনে হলো। মিটিমিটি হাসছে। টগর: জি বাবা। একটা কথা তোমাদের সবসময় মনে রাখতে হবে। কথাটা হচ্ছে, অ্যানিস তার দীর্ঘ বাক্য শেষ করতে পারল না। বাড়িওয়ালার ভাগ্নে এসে বলল, আপনাকে মামা ডাকে। অ্যানিস দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। বাড়িওয়ালার সঙ্গে বকবক করতে তার মোটেই ইচ্ছা করছে না। উপায় নেই, ইচ্ছা না করলেও বকবক করতে হবে। অ্যানিসের বাড়িওয়ালার নাম মির্জা সুলাইমান। ভাড়াটেদের সঙ্গে তার সম্পর্ক ভালো, শুধু ভালো না, বেশ ভালো। সুলাইমান সাহেবের ব্যবহার অতি মধুর। হাসি মুখ না করে তিনি কোনো কথা বলেন না। ভাড়াটে যখন ডেকে পাঠান তখন বসার ঘরে টেবিলের নানা ধরনের খাবার দাবার তৈরি থাকে। অ্যানিস বাড়িওয়ালার বসার ঘরে ঢুকে দেখল টেবিলের ঠান্ডা পেপসির গ্লাস, প্লেটে ফ্রুট কেক। সুলেমান সাহেবের বয়স 60-এর কাছাকাছি হলেও তিনি তার সব ভাড়াটেদের ডাকেন বড় ভাই। কেউই এ নিয়ে কিছু বললে তিনি, এটা আমার দস্তুর, আমার পিতাজির কাছ থেকে শিখেছি। পিতাজি সবাইকে বড় ভাই ডাকতেন। সুলেমান সাহেব তার দস্তুর মতো অ্যানিসকে দেখে হাসি মুখ করে বললেন, বড় ভাই সাহেব আছেন কেমন? জি ভালো। আপনার পুত্র তো সর্বনাশ করে দিয়েছিল। দোতলায় উঠে দেখি বুন্দা বুন্দা ধোঁয়া। কোথায় আমাকে দেখে ভয় পাবে তা না, উল্টে ছেলে আমাকে বলে, আপনি এখন যান, আমরা খেলছি। আপনাকে দেখে মনে হয় না যে আপনার এমন কিছু ছেলে মেয়ে আছে। অ্যানিস গম্ভীর গলায় বলল, আপনি আপনার বাবার মতো হয়েছেন। সবাই সেরকম হয় না। খুব খাঁটি কথা। তাছাড়া বড় ভাই সাহেব, একটা ব্যাপার কি জানেন? অল্প বয়সে মা মারা গেলে ঘাড়ের একটা রগ তেরা হয়ে যায়। ওদের তাই হয়েছে, রাগ হয়ে গেছে, তেরা হতে পারে। এদের সামলাবার জন্য আপনার একটা বিবাহ করা দরকার। ঘরের শাসন হচ্ছে আসল শাসন। নেন, কেক মুখে নেন। ফ্রেঞ্চ বেকারির কেক, 100 টাকা পাউন্ড। অ্যানিস কেক মুখে নিল। সুলেমান সাহেব মধুর গলায় বললেন, অনেক পুরুষ আছে যারা মনে করে সংসারে সৎমা এলে ছেলেপুলেদের উপর অত্যাচার হবে। কথা ঠিক, অত্যাচার হয়, তবে বুঝে শুনে বউ আনলে হয় না। আমি বুঝে শুনে আনব। বুদ্ধি কম এমন মেয়ে বিবাহ করতে হবে।
বুদ্ধি কম মেয়ের মুখের সামনে একটা মিষ্টি কথাতেই সে খুশি হয়ে যায়। এদের খুশি করা খুব সোজা। নিউ মার্কেট থেকে আসার পথে 1 টাকা দিয়ে ফুলের মালা কিনে নিয়ে গেলে এতেই খুশি। আর বউ যদি বুদ্ধিমতী হয় তাহলে কিছুতেই খুশি হবে না, জ্বালিয়ে মারবে। বোকা স্ত্রীর সংসার হচ্ছে সুখের সংসার। আনিস বলল, বোকা মেয়ে পাওয়াই তো মুশকিল, সব মেয়েরই বুদ্ধি বেশি। বড় ভাই সাহেব ভুল কথা বললেন, পুরুষের চেয়ে মেয়েদের বুদ্ধি অনেক কম। তাই নাকি? হ্যাঁ, আমার মুখের কথা না, বৈজ্ঞানিক আবিষ্কার। একজন পুরুষ মানুষ এর ব্রেনে ওজন হচ্ছে 1375 গ্রাম, আর একজন মেয়ে মানুষের 1225 গ্রাম, 150 গ্রাম কম। এই তথ্য পেয়েছেন কোথায়? খোঁজ খবর রাখি বড় ভাই, একেবারে মূর্খ তো না। কই, এখানে চা তো দিল না। পেপসি খেলাম তো, আবার চা কেন? পেপসি খেলেন পানির বদলে, আর চা ছাড়া নাস্তা শেষ হয় নাকি? হয় না। আনিস নাস্তার শেষে চায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। সুলেমান সাহেব বললেন, বড় ভাই সাহেব, এবার একটু কাজের কথা বলি। বলুন। ফ্ল্যাটটা যে বড় ভাই ছেড়ে দিতে হয়। ছেড়ে দেব, বাড়ি খুঁজছি। বিশ্বাস করুন, খুঁজছি, পাওয়া মাত্রই ছেড়ে দেব। বুধবারের মধ্যে যে ছেড়ে দিতে হয় ভাই সাহেব। আমি একজনকে জবান দিয়ে ফেলেছি, সে বুধবারে বাড়িতে উঠবে। জবান তো বড় ভাই সাহেব রক্ষা করতে হয়। আমি যদি এর মাঝে কিছু খুঁজে না পাই, আমি যাব কোথায়? আমি আমার একটা ঘর ছেড়ে দিব, মেহমান হিসেবে কয়েকদিন থাকবেন। চা এসে গিয়েছে। অ্যানিস চায়ে চুমুক দিল, কি বলবে ভেবে পেল না। বড় ভাই সাহেব, জি বলুন। বলতে শরম লাগছে, না বললেও পারছি না। আপনার কাছে 3 মাসের ভাড়া পাওনা আছে। বলেছিলেন একটা ব্যবস্থা করবেন। অবশ্যই করব। তা করবেন জানি, কিন্তু ভাই সাহেব, যাওয়ার আগে করে যাওয়াটা কি ভালো না? একবার চলে গেলে আপনার হয়তো মনে থাকবে না। অ্যানিস তিক্ত গলায় বলল, এই মুহূর্তে আমার হাত একেবারে খালি। তবে স্ত্রীর কিছু গয়না আছে, ওগুলো বিক্রি করে হলেও আপনার পাওনা মিটিয়ে দেব। এটা খুব ভালো কথা বলছেন। যে পুরুষ ঋণ রেখে এক কদম পা ফেলে না, সে হচ্ছে সাচ্চা পুরুষ। বড় ভাই, আমার একটা পরিচিত গয়নার দোকান আছে, আপনি যদি চান আপনাকে আমি নিয়ে যাব। ঠিক আছে, যাব আপনার সঙ্গে। কাল বিকালে কি আপনার সময় হবে? এখন তাহলে উঠি। না আর কিছু খাওয়াবেন? সুলেমান সাহেব হু হু করে অনেকক্ষণ হাঁটলেন, যেন এরকম শব্দ করে হাসবেন। অনেকক্ষণ হাসলেন, যেন এরকম মজাদার কথা অনেক দিন শোনেননি। অ্যানিস শীতল গলায় বলল, এরকম শব্দ করে হাসবেন না সুলেমান সাহেব। শব্দ করে হাসলে হার্টে প্রেশার পড়ে। আপনার যা বয়স, তাতে হার্টেও বাড়তি প্রেশার দেওয়া ঠিক হবে না। সত্যি বলেছেন? হ্যাঁ, সত্যি। হাসাহাসি একেবারে করবেন না। সব সময় মন খারাপ করে বসে থাকবেন, তাহলেই দেখবেন হার্ট ভালো থাকবে, অনেক দিন বাঁচতে পারবেন। অনেক দিন বাঁচতে ইচ্ছে করে না। যত তাড়াতাড়ি কবরে যেতে পারবো ততই ভালো। তাড়াতাড়ি কবরে চলে গেলে এই যে টাকা পয়সা রোজগার করেছেন, সেগুলো ভোগ করবে কে? ভোগ করবার জন্যেই তো আপনার দীর্ঘদিন বেঁচে থাকা দরকার। আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? হ্যাঁ, করছি। আসলে হার্টের উপর চাপ পড়ে ওইটাও তাহলে ঠাট্টা? না, ওইটা ঠাট্টা না, ওইটা সত্যি। যে কারণে হাসি খুশি মানুষদের বেশি দিন বাঁচতে দেখা যায় না। বেঁচে থাকে খিটখিট গম্ভীর মানুষ। দেখেন না, পৃথিবী ভর্তি বদমেজাজি বুড়ো বুড়ি। কথাটা ভাই সাহেব খুব ভুল বলেন নাই। কথায় আমি সচরাচর ভুল বলি না। আচ্ছা, আজ তাহলে যাই। কাল সন্ধ্যায় দেখা হবে, একসঙ্গে গয়নার দোকানে যাব ইনশাল্লাহ। হাসির ব্যাপারটা মনে রাখবেন, হাসি সম্পূর্ণ বন্ধ। দীর্ঘদিন বেঁচে থাকতে হলে রামগরুর ছানা হতে হবে। নিজের ঘরে ঢুকে আনিসের মন খারাপ হয়ে গেল। টগর এখনও এক পায়ে দাঁড়িয়ে আছে, নিশা রণে ভঙ্গ দিয়ে ছবি আঁকছে।
বাবা দেখে বলল বাবাকে দেখে নিশা বলল, টগর ভাইয়ার শাস্তি আর কতক্ষণ হবে বাবা? আনিস বলল, শাস্তি শেষ। টগর বাবার দিকে তাকিয়ে হাসলো। আনিস বলল, পা ব্যথা করছে? হু করছে। আর কোনোদিন ফায়ার ব্রিগেড খেলায় খেলবে না তো? টগর না সূচক মাথা নাড়ল। আনিস বলল, মাথা নাড়লে হবে না, বলো আর কোনোদিন খেলবো না। আর কোনোদিন খেলবো না। ভেরি গুড, তোমরা এখন হাত মুখ ধুয়ে পড়তে বসো, আমি রান্না শেষ করি। নিশা বলল, আমি তোমাকে সাহায্য করব বাবা। না, সাহায্য লাগবে না, আজ তোমাদের কি খেতে ইচ্ছে করছে বলো, ডিমের ভাজি না তরকারি? টগর বলল, আমরা রোজ ডিম খাচ্ছি কেন বাবা?